অপকর্ম ভুলে গিয়ে তোমরা সঠিক পথে আসো, এবং সেই জন্য যে যে কিছু আইনগত ব্যবস্থা যেগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আপনারা জানেন, যে একটা হচ্ছে আচরণবিধি, আমরা রাজনৈতিক দল যারা করি আমাদের জন্য, আরেকটা হচ্ছে দি দি অর্ডার, যেটা অর্ডার জনপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন পরিচালনা করবে তারা কিভাবে আচরণ করবে সে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে, এবং যাতে করে একটি সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই ব্যবস্থা তারা করবে। এবং আমরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি, আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম। স্যার, আমার দুটো প্রশ্ন আছে স্যার, সেটা হচ্ছে যে আরপি এবং আচরণবিধি এখানে আমি বাংলাদেশের মিডিয়াকে শুধু সত্য কথা বলার স্বাধীনতা দেয়নি, মিথ্যা কথা বলারও স্বাধীনতা। এটা ছিল আমাদের আলোচনার একটি মূল বিষয়। তাছাড়া আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত। সেই বিস্তারিত আলোচনা আমার মনে হয় এই মুহূর্তে যাবার কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের দিন আমরা বলেছি যে এই সরকার, এই নির্বাচন কমিশন যখন দৃশ্যমান হবে যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায়, আমি ব্যক্তিগতভাবে বলেছি আমার বিশ্বাস, আমরা অনেকেই যে ভয়টা পাচ্ছি যে নির্বাচনের দিনে বিশৃঙ্খলা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হবে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের অন্তরে গণতন্ত্র রয়েছে, তারা গণতন্ত্র বিশ্বাস করে, এবং তারা গণতন্ত্র প্রক্রিয়া যেটা তারা বিগত 15 বছর যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা নিজেদের ব্যবহার করতে পারেনি, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটদানের মাধ্যমে তারা সঠিকভাবে তারা তাদের অধিকার প্রয়োগ করবে, এই বিশ্বাস যখন তাদের মনে জন্ম হবে, সেই মুহূর্তে আমি বিশ্বাস করি যে নির্বাচন একটি উৎসবমুখর একটা কর্মকাণ্ডে পরিণত হবে, এবং আইন শৃঙ্খলা নিয়ে আমরা যে আশঙ্কা করছি সে আশঙ্কা থাকবে না। কিন্তু তার মূলে যে কথাটি রয়েছে, সেই মূলের কথাটি হচ্ছে এই নির্বাচন কমিশনকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা নির্বাচনের সময় এমন একটি সরকারে পরিণত হওয়া প্রয়োজন যারা বলবে যে আমরা যারা সরকার পরিচালনা করছি আমাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ নেই, এটা তারা দৃশ্যমানভাবে দেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দিতে হবে। এই ছিল আমাদের বক্তব্য। আপনি বিকল্প প্রস্তাবের প্রশ্ন করেছেন, আমরা সেই বিষয়টি আলাপ করেছি। আমরা এদেশে যে অন্যায় বিগত 15 বছর হয়েছে সেটা যেমন পয়েন্ট আউট করেছি, আমরা যেটা একটি দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটিকেও আমরা ঢেলে ছুঁড়ে ফেলতে পারি না। আপনি প্রশ্নটি করেছেন, আপনাকে ধন্যবাদ, আমি ব্যাখ্যা দিচ্ছি। এখন যদি আপনি বলেন যে সরকারি কর্মকর্তা বা স্কুল শিক্ষক যারা লক্ষ লক্ষ বাংলাদেশে রয়েছে বিগত 15 বছর তারা একটি পরিস্থিতির ভিতরে একভাবে তাদের ব্যবহার, তাদের বিহেভিয়ার করেছে, তাদেরকে সব ছুঁড়ে ফেলে দিয়ে, আমি সব শূন্য করে দিয়ে আজকে আমি আবার নতুন করে একজন করে চাকুরি দিয়ে স্কুল শিক্ষক অ্যাপয়েন্ট করে আমরা এই দেশ চালাবো, এটা কিন্তু বাস্তবতা নয়। কাজে একটা দেশ পরিচালনা আমরা হয়তো মনে করি অনেক সহজ কাজ, বিশেষ করে বাংলাদেশ পরিচালনা করা এটা অত্যন্ত গুরুদায়িত্ব, এবং এর মধ্যে যে কঠিন বাস্তবতাগুলো রয়েছে সেই কঠিন বাস্তবতাগুলো আমাদের মনে রাখতে হবে। আমি সেই কারণে আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়েছি, আমি এটা আবার রিপিট করছি, আবার আপনাদের উদ্দেশ্যে বলছি। আমরা এই কারণেই বলেছি যে দেখুন, বাংলাদেশের 18 কোটি মানুষ যারা করেছে তারা যে সবাই অন্তর থেকে খারাপ, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না। তারা পরিবেশ পরিস্থিতির চাপে তারা এ ধরনের আচরণ তারা করেছিল, অনেক ক্ষেত্রে তাদের বাধ্য করা হয়েছে, না তো তাহলে তোমাদের চাকরি থাকবে না, তোমাদের পরিবার পরিজন থাকবে না। আপনারা দেখেছেন আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের বিরুদ্ধে কেউ বাদ যায়নি, এখানে যারা দাঁড়িয়ে আছেন কেউ বাদ যায়নি, প্রত্যেকের বিরুদ্ধে গায়েবী, সেটা হচ্ছে এই সব যে মতামত তাদের কাছে দিয়েছি। আমরা যে রিফর্ম যে সংস্কার কমিশন যে আলোচনা করেছি সেখানে আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি, সে সমস্ত প্রস্তাব তারা বলছেন যে তারা বিবেচনায় নিয়ে তারা তাদের যে সুপারিশগুলো সেগুলো সরকারের কাছে অপেক্ষমান আছে, এই তথ্য তারা। আইন শৃঙ্খলার অবনতির যে আশঙ্কা, সেই আশঙ্কা আসলে গ্রাউন্ডটাতে মানে কারা করতে পারে, এবং এই সংক্রান্ত আমি এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েছি, আপনি বলুন। আমি দুটি প্রশ্ন আমি উত্তর দিয়েছি। প্রথম প্রশ্নটি গুরুত্বপূর্ণ।
আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আপনি প্রশ্নটি কেন করেছেন আমি সেটা খোলাখুলি বলে দিচ্ছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেখানে এনসিপি অংশগ্রহণ করেনি। এটা একটা বাস্তবতা, তাদের কিছু দাবি দেওয়া ছিল। তবে এই প্রসঙ্গে আমি কিন্তু আমার মতামত ঠিক গত শুক্রবারে আমি পত্রপত্রিকা মিডিয়াতে দিয়েছি। আমি কিন্তু নীতিগতভাবে এটা বিশ্বাস করি যে আমরা রাজনীতি যারা করি রাজনৈতিকভাবে বিশেষ করে আমরা আমাদের বিভিন্ন দলমত নির্বিশেষে আমাদের মতামত থাকবে এবং মতদ্বৈধতাও থাকবে, ভিন্ন মত থাকবে। যদি ভিন্ন মত না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র হতে পারে না। কাজে আজকে এনসিপি আপনি যেটা বলেছেন তাদের কিছু ভিন্ন মত রয়েছে, আমরা সেটাকে সম্মান করি। আমাদের কিছু ভিন্ন মত রয়েছে, আমরা আশা করি অন্যরাও সেটা সম্মান করবে। আমরা সবাই যদি একমত হয়ে যাই, আমি কিছু মনে করবেন না, আমি বলতে বাধ্য হচ্ছি, তাহলে তো আমরা আবার সেই বাকশালেই ফিরে যাব। আমরা সেই পথে যেতে চাই না। আমরা যেখানে গণতন্ত্রের যে সংজ্ঞা, দি রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ মাইনরিটি, আমি সেই আদর্শে বিশ্বাস করি। ধন্যবাদ। এই প্রশ্নটি আপনারা এনসিপিকে জিজ্ঞেস করবেন, সেটা যুক্ত হবে। ধন্যবাদ। জোটবদ্ধ হবে কিনা কারোর সঙ্গে? আরো প্রশ্ন আছে? জি বলেন, শেষ প্রশ্ন। দেখুন, আমরা যে পদ্ধতিতে বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতি, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন কিন্তু একটি স্বীকৃত পন্থা, এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এই প্রক্রিয়া চালু আছে। কাজে আমি একটা অতীত উদাহরণ দিই। 2001 সালে উদাহরণেই ফিরে যাই। 2001 সালে কিন্তু আমরা প্রাক নির্বাচনী কোয়ালিশন আমরা করেছিলাম, প্রাক নির্বাচনী কোয়ালিশন, এবং সেটা জামাতের সঙ্গে হয়েছিল। আপনারা জানেন যে আমাদের মন্ত্রিসভায় জামাত থেকে দুজন সদস্য ছিলেন। কাজে এটা এমন কোনো আশ্চর্য বিষয় নয়। এটা প্রাক নির্বাচনী সমঝোতা হয়, কোয়ালিশন হয়। আবার এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেক উদাহরণ রয়েছে যে নির্বাচন পরবর্তী কোয়ালিশনও হয়ে থাকে। কাজে এই প্রশ্নটি আপনি যেটা করেছেন তার উত্তরতে আমি নির্দিষ্ট করে বলবো, আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা এখনো ওপেন রয়েছি। আমরা সময় মতো যথাসময়ে আমরা এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব। ঠিক এই মুহূর্তেই আমার মনে হয় এখনো সময় হয়নি, আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে নিশ্চয়ই আপনারা তখন সেগুলো জানতে পারবেন। প্রতীকের কি হবে? ইলেকশন কমিশন তো বলেছে যে যার দল সেই প্রতীকে নির্বাচন করবে। আপনারা এটা কি বলছেন, জোটের প্রতীক নাকি দলের প্রতীক? না, আমরা প্রতীক নিয়ে এখানে কোনো আলোচনায় আমরা যাইনি। নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা প্রতীক বরাদ্দ করবে, এটা নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা। জি, গণপ্রতিনিধিত্ব আমি বুঝতে পারছি আপনাদের প্রশ্নটি বুঝতে পারছি। আমি যদি বুঝে থাকি সঠিক, আমি উত্তর দিচ্ছি। এখন পর্যন্ত যে অবস্থান আমাদের, সেটা আমরা প্রকাশ্যে বলেছি। আমরা বলেছি যে যেদিন আমাদের সাধারণ নির্বাচন হবে সেই দিনেই আমরা রেফারেন্ডামটি আমরা করছি, সেটা আমাদের বক্তব্য এবং সেই কথাই আমরা বলেছি। আমরা কোনো প্রস্তাব জমা দিইনি, এটা আমরা আলোচনা করি।